স্লুইস গেটের দায়িত্বে থাকবে উপজেলা প্রশাসন। কক্সবাজারের দুর্গত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যা নিয়ন্ত্রণে খুলে দেয়া হলো কাপ্তাইয়ের 16টি জলকপাট। লঘুচাপের সাগর উত্তাল। চট্টগ্রামে বাইজিতে হঠাৎ ডায়রিয়ার 30 জনের বেশি হাসপাতালে। একজনের মৃত্যু। রিজার্ভারের দূষিত পানি থেকে এমন বিপর্যয়ের অভিযোগ। গণভোট মেনে না নিলে ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি জামায়াত আমিরের। বরিশালে 11 দলের বিভাগীয় সমাবেশ। সবাই মিলে দেশ গঠনের আহ্বান। দর্শক স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরাত্রি। কোনো স্লুইস গেটের দায়িত্বেই পানি উন্নয়ন বোর্ড থাকবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইস গেটের রক্ষণাবেক্ষণ দায়িত্বে থাকবেন। এছাড়াও বন্যা জলোচ্ছ্বাস প্রতিরোধে সরকার টেকসই বাঁধ নির্মাণ করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এতে বন্যা ও জলাবদ্ধতার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে বলে মনে করেন তিনি। সকালে কক্সবাজারের পেকুয়ায় বন্যা দুর্গত 100টি পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ নানা পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি পুনর্বাসন ও কর্মসংস্থান ভিত্তিক বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবার ঘুরে দাঁড়াতে পারে। এর আগে বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুর্গত পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা জরিপ করে সরকারিভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। সমন্বিতভাবে এই দুর্যোগ কবলিত এলাকার সমন্বয়ের জন্য একজন মন্ত্রী পরিষদের সদস্যকেও নিয়োজিত করা হয়েছে। তার সমন্বয়ে প্রশাসনের কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে সেই সমন্বিতভাবে ত্রাণ বিতরণ এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাটা করার উদ্যোগ গ্রহণ করেছি। কৃষি উৎপাদন ব্যাহত না হয় সেজন্য আমরা খুব বেশি করে এই প্রচেষ্টা নেব যাতে কৃষি উৎপাদন যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা কৃষকরা তাদেরকে সর্বতোভাবে সহায়তা করা যায়। অমাবস্যা ও লঘুচাপের প্রভাবে বরগুনা ও পটুয়াখালীতে নদ নদীর পানি ফুঁসে উঠেছে। লোকালয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হচ্ছে বাড়িঘর। পায়রা, বিষখালী ও বলেশ্বর নদী সহ উপকূলীয় সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরম আতঙ্কে দিন পার করছেন নদীপাড়ের বাসিন্দারা। বিস্তারিত প্রতিবেদনে। পায়রা, বিষখালী ও বলেশ্বর সহ উপকূলীয় অঞ্চলের নদীগুলোতে বেড়েছে জোয়ারের পানি। স্বাভাবিকের চেয়ে 30 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হচ্ছে নিচু ও চরাঞ্চল। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বেড়িবাঁধের বাইরে বসবাসকারী বাসিন্দারা। নদীপাড়ের মানুষের চোখে মুখে এখন শুধুই ভাঙনের আতঙ্ক। এই জোয়ার আস্তে 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 ভরতে ভরতে আমাদের এই রান্নাঘর বুঝলেন এই একেবারে তলাই যাবে। রান্নাঘরে রান্না করার মতো নেই, রান্না বান্না করতে পারি না, অনেক কষ্ট। পোলা পানি স্কুলে যাইতে পারতেছে না, বন্যায় চুলা থাকে না, ইট পাইতে রান্না করি, অনেক ধরনের সমস্যা। আমাদের যদি বেড়িবাঁধটা হইতো তাহলে আমরা ভালোভাবে বসবাস করতে পারতাম। এই রাত্রে যখন সবাই ঘুমায় তখন নদীতে যে এই বাড়িগুলো মারে মনে করি ঘর আমাকে লড়ে। এদিকে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বরগুনার গুরুত্বপূর্ণ বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওই সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে। ডুবে যাওয়া সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহন। ফলে প্রতিদিন শত শত পথচারীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সাগরে দীর্ঘ নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই 2 দফার বৈরী আবহাওয়ায় দিশেহারা উপকূলের জেলেরা। মাছ ধরতে না পেরে গুনতে হচ্ছে চরম আর্থিক লোকসান। সাগরে থাকা সব মাছ ধরার ট্রলারকে দ্রুত উপকূলে ফেরার নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বরগুনার ট্রলার মালিক সমিতি। এদিকে পটুয়াখালীতে বেড়িবাঁধ থেকে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। দফায় দফায় প্লাবিত হচ্ছে কৃষকদের বাড়িঘর। শনিবার সকাল থেকে ঝোড়ো হাওয়ার তীব্রতা বেড়েছে। রাস্তাঘাট ডুবে যাইতে আছে, ভাঙে যাইতে আছে, বীজ পাড়া করে
করে কোনো কিছু পাইতে আসি না, গেল বছর তাও ধান পাই না, এবছর তাও হইতে আছে একই অবস্থা। এখন যে কি করবো তাই বলতে পারতেছি না। আমরা এই পানিতে তলিয়ে যাই, তারপরে স্কুলে যেতে পারি না, অনেক সমস্যা হয়, রাস্তাঘাট ভেঙে যায়। 3-4 বার পানির মধ্যে পড়ে গেছি। পুকুরে মাছ সব গেছে গিয়ে পানির কারণে, আমাদের বাচ্চারা স্কুলে যাইতে পারতে আছে না। পানি বেড়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের শত শত বাড়িঘর, তলিয়ে গেছে কৃষি জমি, ব্যাহত হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যসেবাও। শামীমা শাম্মী, এখন। কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। বাঁধের উজান অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বাঁধের ভাটি অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী রাঙ্গুনিয়া ও রাউজানের আশপাশে নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টদের সতর্কও করা হয়েছে। সমুদ্র পৃষ্ঠ থেকে কাপ্তাই লেকের পানি ধারণ ক্ষমতা 108 ফুট। সকাল 9টায় পানির উচ্চতা বেশি হওয়ায় বাঁধের 16টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। আজ 11টা 30 মিনিটে স্পিলের 16টি গেট 6 ইঞ্চি খুলে দেওয়া হয়েছে। তাতে 9000 কিউসেক পানি ডিসচার্জ হচ্ছে। পাশাপাশি আমার 5টা ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তাতে 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং 5টা ইউনিটের মাধ্যমে প্রায় 32,000 কিউসেক পানি ডিসচার্জ হচ্ছে। গণভোটের রায় মেনে না নিলে ঢাকায় মহাসমাবেশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে বরিশালে 11 দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি আরও বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে, সবাই মিলে দেশ গঠন করতে হবে, 24কে হারিয়ে যেতে দেয়া হবে না বলেও জানান জামায়াত আমির। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, জনগণের সাথে আর কতটা ধোঁকাবাজি চলবে? গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হবে। গণভোটের রায় বাস্তবায়ন সহ নানা দাবিতে বরিশালের ঈদগাহ মাঠে 11 দলীয় ঐক্যের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আরেকটা অপকৌশলের আশ্রয় তারা নিতে পারেন। তাদের মন মতো একতরফা ওই অবৈধ কমিটিতে আলাপ আলোচনা করে, সংবিধান সংশোধন কমিটি বলে কোনো কমিটি নাই, এটা অবৈধ যদি গঠন করা হয়ে থাকে। ওখানে আলাপ আলোচনা করে তাদের মন মতো কিছু জিনিস স্বৈর শাসনকে পাকাপোক্ত করার জন্য তারা হয়তো নিয়ে আসবে, 2/3 জুড়ে হয়তো পাশও করবে। তারপরে বলবে, আগে তো সংবিধানে গণভোট ছিল না, এখন 15 সংশোধনী বাতিলের মাধ্যমে এটা ফিরে এসেছে, আমরা এখন এই বিষয়গুলোই এখন গণভোটে দেব। এরকম কোনো ভাওতাবাজি যদি করা হয়, অগ্রিম বলে রাখছি, এই জাতি আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। চট্টগ্রামের বায়জিদের একটি কলোনিতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। মাত্র 2 দিনের ব্যবধানে নারী ও শিশু সহ আক্রান্ত হয়েছেন 1/2 মানুষ, আর হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত 30 জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, রিজার্ভারের দূষিত পানি থেকে এমন বিপর্যয়। কাজী মাহফুজের প্রতিবেদন। চট্টগ্রামের বায়েজিদ চন্দ্রনগরের বাবুলের কলোনিতে এখন প্রতিটি ঘরের গল্পই নির্মম। মাত্র 2 দিনের ব্যবধানে কলোনিতে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডায়রিয়া। এরই মধ্যে 30 জনেরও বেশি হাসপাতালে শয্যাশায়ী। ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রাণ গেছে আব্দুল মতিন নামে এক বৃদ্ধের। আক্রান্তদের বেশিরভাগই শিশু। আমার স্বামী আছে বলতে মেডিকেল 3 দিন, ওর বলতে পারে আমার 2 মেয়ের অবস্থা। আমার স্বামী আমার তো ক্ষমতা নাই, টেপ পয়সা নাই, আমার 2 মেয়ে ভর্তি করাম। আমি কাজে গেছিলাম, আয়া দিয়ে আমার নাতি যাই অবস্থা, এরপরে দূরে আমি মেডিকেল লয়ে গেছি। অসুস্থ হয়ে পড়ছে পানি খাইয়া, সে ডায়রিয়ায় আক্রান্ত। 5টা-6টা স্যালাইন করার পরে একটু সুস্থ হয়েছে। তারপর তার মা অসুস্থ, বর্তমানে মেডিকেলে মেরিল-সিটিতে ভর্তি আছে। কলোনির বাসিন্দাদের অভিযোগ, 1 সপ্তাহ ধরে পানির ট্যাঙ্ক থেকে তীব্র দুর্গন্ধযুক্ত পানি আসছিল, যা বাধ্য হয়ে পান করেই এমন চরম বিপর্যয়। তার উপর 50টি পরিবারের জন্য শৌচাগার মাত্র 7টি। চারপাশের চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এই সংক্রমণকে আরও তীব্র করেছে দাবি তাদের। যদিও কলোনির ম্যানেজারের দাবি, অতীতে কখনো এমনটা ঘটেনি এবং রিজার্ভার নিয়মিত পরিষ্কার করা হতো। পানিগুলো পরিষ্কার করেন না নিয়মিত? মাসে 2 বার করা হয়,
2বার করা হয়। আমাদের তো প্রায় 33টা মতো ট্যাঙ্কি আছে, 67টা মতো আছে কি নাম বলে যে বাথরুম, তারপর এরপরে 120টা চুলা গ্যাসের, এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যার যার নির্দিষ্ট দায়িত্বের লোক আছে। তবে চিকিৎসকরা বলছেন দূষিত পানি এবং নোংরা পরিবেশ থেকে ডায়রিয়ার প্রাদুর্ভাব হতে পারে। আমরা আসলে এখন অ্যাকিউট ডায়রিয়ার একটা ক্লাস্টার অ্যাটাক মনে করতেছি, যেহেতু 3-4টা এরিয়া থেকে আসছে। এটা পানিবাহিত হতে পারে, অন্য কোনো এক্সপোজার হতে পারে। এটা আমরা এখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলো করতেছি। আপাতত আমরা বিভিন্ন ব্লাড স্যাম্পল, ইউরিন স্যাম্পল, স্টুল স্যাম্পল পাঠিয়েছি। তো এগুলো পাঠানোর পরে হয়তো আমরা 24 ঘন্টার মধ্যে এটা কেন এক্সাক্ট কারণটা কি আমরা বলতে পারবো। এদিকে রিজার্ভার ট্যাঙ্ক থেকে ব্যবহৃত পানি পরীক্ষা নিরীক্ষা করছে সিভিল সার্জন কার্যালয়। তবে বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে দাবি করে বিশুদ্ধ পানি ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সাধারণ উপসর্গের পাশাপাশি শক সিনড্রোম নিয়েও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। এর মধ্যে নগরের 8টি ওয়ার্ডকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। আগামী 5 মাস রোগী আরও বাড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। শোয়েব রহমানের প্রতিবেদন। বর্ষার শুরুতেই চট্টগ্রামে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। মাত্র 2.5 মাসের ব্যবধানে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী বেড়েছে 4 গুণের বেশি। মে মাসে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল 37, সেখানে চলতি মাসের অর্ধেকটা সময়ে আক্রান্ত ছাড়িয়েছে 174। পরিসংখ্যান বলছে গেল বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 4,864 জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন 27 জন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু দেখা যায় 2023 সালে। ওই বছর আক্রান্ত ছাড়িয়েছিল 14,087 জন। চলতি বছর জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত মোট আক্রান্ত 472। একই সময়ে মৃত্যু হয়েছে 2 জনের। চিকিৎসকরা বলছেন অধিকাংশ রোগী জ্বর, শরীর ব্যথা, দুর্বলতা নিয়ে ভর্তি হচ্ছেন। এছাড়াও কেউ কেউ শক সিনড্রোম যেমন রক্তক্ষরণ, লো প্রেশার, ডায়রিয়া নিয়ে আসছেন। উপসর্গ দেখে তাদের চিকিৎসা চলছে। তো ডেঙ্গু এবং মিজেলস যেহেতু দুটাই ভাইরাস জনিত রোগ, দুইটাতেই জ্বর নিয়ে শুরু হয়। অনেক ক্ষেত্রে আসলে আলাদা করা মুশকিল হতে পারে। ডেঙ্গুতেও কিন্তু র্যাশ দেখা যায়, যেটা পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। গেল মাসে চট্টগ্রামে বিশেষ জরিপ করে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। এতে নগরীতে 8টি ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। ওইসব এলাকার বাসাবাড়িতে এডিস মশার লার্ভা যেমন বেশি পাওয়া গেছে, তেমনি আক্রান্তের সংখ্যাও বেশি। মোবাইল কোড করে মানুষকে সতর্ক করা বা মানুষকে যাতে জরিমানা আনা যায়, সেই আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা মানুষকে স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি, লিফলেট বিতরণ করছি এবং হটস্পটগুলোতে বেশি বেশি করে ওষুধ ছেটানোর জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এমন অবস্থায় স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ, হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ড বা করোনার স্থাপন সহ বিশেষ প্রস্তুতির কথা জানাচ্ছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ডেঙ্গু কিটস আমরা রেখেছি এবং আমাদের ডেঙ্গু চিকিৎসায় যে আইভি ফ্লুইডগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা মজুত করেছি। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু সংক্রমণের হার বেশি থাকে। পুরো বছরের আক্রান্তের 80 থেকে 90% এই সময়টায় আক্রান্ত হন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। নরসিংদী ও শেরপুরে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে নরসিংদীতে মোটরসাইকেলের সংঘর্ষে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। শিবপুরে পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাফিস ও সাথীর নামে 2 এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে হাটখোলা টু শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নাফিস ও স্বাধীন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় বিপরীতমুখী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এদিকে রাতে শেরপুর নালিতাবাড়ি সড়কের সন্ন্যাসী ভিটা এলাকায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক সহ 2 জনের মৃত্যু হয়েছে। সাভারের ধামরাইয়ে গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। রাতে ধামরাইয়ের দত্তখোলা গ্রামে একটি বাড়িতে গ্রিল কেটে প্রবেশ করে একদল ডাকাত।
প্রথমে একটি কক্ষ থেকে নগদ 4 লাখ টাকা ও প্রায় 2 ভরি স্বর্ণালংকার লুট করে তারা। এরপর বাড়ির মালিক শাহিনুর ইসলামের ঘরে ঢুকে মোবাইল ফোন নেয়ার চেষ্টা করলে তার ঘুম ভেঙে যায়। এক পর্যায়ে এক ডাকাতকে ধরে ফেলার চেষ্টা করলে দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরে আঘাত করা হয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল, এনসিটি ও সিসিটি সহ যে কোনো স্থাপনা বিদেশিদেরকে ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করছে বন্দর রক্ষা কমিটি। সরকার ইজারা প্রক্রিয়া থেকে না সরলে সামনে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। বাকিটা জানাচ্ছেন হাজেরা শিউলি। চট্টগ্রাম বন্দরের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত নিউমোরিং কন্টেনার টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দিতে 2019 সালে সমঝোতা স্মারকে সই করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। অভিযোগ করে আসছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে লাভজনক ও স্বয়ংসম্পূর্ণ টার্মিনালটি বিদেশি এই কোম্পানিকে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধেই চলছে দীর্ঘদিন ধরে আন্দোলন। টানা শ্রমিক আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার শেষ দিকে এই প্রক্রিয়া স্থগিত করলেও সব মহলের বিরোধিতা সত্ত্বেও বর্তমান সরকারের আমলে আবারও গতি পায়। এনসিটির পাশাপাশি সিসিটিও পরিচালনার আগ্রহ প্রকাশ করে নতুন করে 30 বছরের জন্য 2টি টার্মিনাল পরিচালনার প্রস্তাব দেয় ডিপি ওয়ার্ল্ড, যা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে। ইজারার প্রক্রিয়া চলমান থাকায় আবারও আন্দোলনে নেমেছে শ্রমিক কর্মচারী সহ বিভিন্ন সংগঠন। এই বন্দরের বিরুদ্ধে বলা হয় কি? শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গণ অনশন কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিলে বছরে $122 মিলিয়ন দেশের বাইরে চলে যাবে। আমিরাত থেকে প্রবাসী আয় বন্ধ হয়ে যাওয়ার ও এনসিটির 30% যন্ত্রপাতি অকেজো থাকার ভিত্তিহীন যুক্তি দেখিয়ে লাভজনক টার্মিনালটি বিদেশিদের দেয়ার চক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ তাদের। এই বন্দর লাভজনক না, এটা মিথ্যা কথা, এবং এই বন্দর ইফিশিয়েন্ট না, এটা মিথ্যা কথা। এই বন্দরে চুরি চামারি হয়, এটা আমি শতভাগ মিথ্যা কথা না হলো চুরি চোরাই দমন করার দায়িত্ব সরকারের। বন্দর রক্ষা কমিটির নেতৃবৃন্দ বসে চূড়ান্ত কর্মসূচি আমরা নির্ধারণ করব। হয়তো এটার মধ্যে আমাদের আমরণ অনশন কর্মসূচি আসতে পারে, হরতাল, চট্টগ্রামে হরতাল অবরোধের মতো কর্মসূচি আসতে পারে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। শ্রমিক নেতারা আরো বলেন, এনসিটি ও সিসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হলে বন্দরের উপর নিয়ন্ত্রণ হারাবে কর্তৃপক্ষ। তাই ইজারা চুক্তি থেকে সরে না আসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। সমস্ত জনগণ এবং শ্রমিক শ্রেণী ঐক্যবদ্ধ, বন্দর দেওয়া যাবে না। এখানে কারো শক্তি নেই, যত সরকারি চক্রান্ত হোক, যত ষড়যন্ত্র হোক, আমরা এটা তারা দিতে পারবে না। এখানে আরো বৃহত্তর কর্মসূচি হবে। বৃহত্তর কর্মসূচির মাধ্যমে চট্টগ্রামে হরতাল অবরোধ সহ সবকিছু বন্দর রক্ষা কমিটির মাধ্যমে দেওয়া হবে। 2007 সালে নির্মিত এনসিটির নির্মাণ যন্ত্রপাতি ও সরঞ্জাম কেনা সহ এই টার্মিনালে প্রায় 3000 কোটি টাকা বিনিয়োগ করেছে বন্দর। বছরে 13 লাখ কন্টেনার হ্যান্ডলিং করা এই টার্মিনাল থেকে বন্দরের সিংহভাগ রাজস্ব আসে। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। অনলাইনে নাগরিক সমস্যা, ভোগান্তি ও দুর্ভোগ তাৎক্ষণিক জানানো ও সমাধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চালু হলো আমাদের চট্টগ্রাম অ্যাপস, যেখানে ছবি তুলে ও ভিডিও করে সরাসরি চট্টগ্রামের বিভিন্ন সমস্যা তুলে ধরতে পারবেন নাগরিকরা। চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অ্যাপসের উদ্বোধন করেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বক্তারা জানান, এই অ্যাপসের মাধ্যমে মশা নিধন, আবর্জনা, জলাবদ্ধতা, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক বাতি সহ বিভিন্ন সমস্যার ছবি, ভিডিও সহ সরাসরি জানাবেন নাগরিকরা। সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান সে সমস্যার সমাধানে কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন তাও জানা যাবে অ্যাপসের মাধ্যমে। এতে চসিকের কর্মকর্তাদের জবাবদিহিতা এবং নাগরিক সেবার মান বাড়বে বলেও আশ্বাস দেন তারা। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।